নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ছোট লোকের বাচ্চা, দিলি তো আমার এত দামি ড্রেসটা নষ্ট করে, আর সাথে আমার কোমরটাও দিলি ভেঙে। আরে আপু, সরি আমি খেয়াল করিনি। আসলে খুব তাড়া আছে, তাই বুঝতে পারিনি। চলুন উঠুন, এটা কোনো ব্যাপার না। এটা বলেই নয়ন হাত বাড়িয়ে দিল রিয়ার দিকে, কিন্তু রিয়া তার হাত ধরে না উঠে নিজে নিজেই উঠে গিয়ে অমনি কষিয়ে একটা চড় মারলো নয়নকে। নয়ন কিছুই বুঝে উঠতে পারছে না যে মেয়েটি তার সাথে এমন করছে কেন। এমন সময় খেয়াল করলো কলেজের সকলে তাকিয়ে আছে তাদের দিকে। আসলে আজকে কলেজে নয়নের প্রথম দিন, আর সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কলেজে গেট দিয়ে ঢোকার সময় রিয়ার সাথে ধাক্কা লেগে গেছে নয়নের, আর অমনি রিয়া নিচে পড়ে যায়। আসলে সামান্য একটা বিষয় নিয়ে এতটা বাড়াবাড়ি করার রিয়ার মোটেও ঠিক হয়, কিন্তু নয়ন একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়ায় বিষয়টা মেনে নিতে পারল না। অনেক অপমান বোধ করলো, কেননা চতুর্দিকে অনেক লোকজন ছিল আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আসলে থাপ্পড় খাওয়ার আগে নয়ন অনেকবার রিয়ার কাছে সরি বলেছে, কিন্তু রিয়া এই বিষয়টি মেনে নেয়। সে নয়নকে থাপ্পড় মেরে ছাড়ল। এবার রিয়া সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু নয়ন রিয়ার হাত ধরে টান দিয়ে এদিকে এনে পুষে দুটো থাপ্পড় মারল তার গালে। রিয়া গালে হাত দিয়ে রাগান্বিত দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তুই কি করলি এটা? তুই আমাকে থাপ্পড় মারলি? আরে তুই কি চিনিস আমি কে আর তোকে কি করতে পারি? আরে যা, তোদের মতো মেয়েদের খুব ভালো করে চেনা আছে আমার। তুই যা পারিস গিয়ে কর। এটা বলে রিয়াকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে সেখান থেকে চলে গেল নয়ন। নয়নের এমন ব্যবহার দেখে রিয়া তো রাগান্বিত হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কারণ যে কলেজের কোনো ছেলে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, আজ কিনা সেই কলেজের একটি ছেলে সবার সামনে তাকে এভাবে থাপ্পড় মারল। রিয়া খেয়াল করলো আশপাশের সকল ছাত্রছাত্রীরা তাকে দেখে হাসতেছে। আসলে রিয়ার এতদিনের অহংকার, মান সম্মান সব শেষ হয়ে গেল। যে কিনা কলেজের সব থেকে অহংকারী মেয়ে ছিল, কারণ তার বাবার টাকা পয়সা সহ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, সে কারণে সে এত অহংকারী। এবার রিয়া প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো কিভাবে এই ছেলেকে উচিত শিক্ষা দেওয়া যায়। এত বড় সাহস এই ছোট লোকের বাচ্চার, যে কিনা কলেজের সবার সামনে আমাকে থাপ্পড় মারলো আর আমাকে ধাক্কা মেরে এখান থেকে চলে গেল। ছোট লোকের বাচ্চা কোথাকার, তুই এবার শুধু দেখ তোর সাথে আমি কি করি। মনে মনে এটা বলতে বলতে আর রাগে গজগজ করতে করতে রিয়া চলে গেল ক্লাসের ভিতরে। কিন্তু ক্লাসে ঢুকেই যা দেখলো তা দেখার জন্য রিয়া মোটেও প্রস্তুত ছিল না। দেখতে পেল কলেজের প্রফেসর তাদের ক্লাসে এসে নয়নকে দেখিয়ে সবাইকে বলতে লাগলো, স্টুডেন্ট সকলে মনোযোগ দিয়ে শোনো, এ হচ্ছে নয়ন, যে কিনা তোমাদের ক্লাসের টপার, আর সে গ্রাম থেকে এসেছে আমাদের কলেজে পড়ার জন্য। কারণ তার প্রত্যেকটি পরীক্ষার রেজাল্ট আমি দেখেছি, সে প্রত্যেকটি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেয়ে পাশ করেছে। তাই আমি তাকে আমাদের কলেজে অ্যাডমিশন দিই, কারণ আমার বিশ্বাস সে আমাদের কলেজের এবং সকলের মুখ উজ্জ্বল করতে পারবে। কারণ তার মতো মেধাবী স্টুডেন্ট আমাদের কলেজে খুবই দরকার। প্রফেসরের মুখে এরকম কথা শুনে রিয়া তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে আর মনে মনে বলতে লাগলো, বেটা গাইয়া ভূত, প্রথম দিন কলেজে এসে আমার সাথে এমন ব্যবহার করলি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই শুধু দেখ তোকে কিভাবে নাকে রশি দিয়ে ঘোরাই। এবার নয়ন দেখতে পেল রিয়া তাদের ক্লাসে করে, তাই রিয়ার দিকে তাকিয়ে প্রফেসরকে থামিয়ে বলল, স্যার থাক, আমার ব্যাপারে আর প্রশংসা করতে হবে না। এটা হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না। তখন প্রফেসর নয়নকে বলল, কি বলছো তুমি? তুমি এত ভালো একজন স্টুডেন্ট, আর তোমার ব্যাপারে প্রশংসা করবো না তো কার ব্যাপারে করবো? যাই হোক, থাকো, মনোযোগ দিয়ে ক্লাস করো, আর আমি এখন থেকে আসি। নয়নকে এই কথা বলে প্রফেসর বেরিয়ে গেল ক্লাস থেকে। এবার রিয়া তার বান্ধবীদের নিয়ে একটা প্ল্যান করলো যে কিভাবে নয়নকে উচিত শিক্ষা দেওয়া যায় আর সকলের সামনে তাকে অপমান করা যায়। একটু পর ক্লাসে ক্লাস টিচার আসলো এবং তাদের ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে যখন ক্লাস টিচার বাইরে চলে গেল, তখন নয়ন বাহিরে এসে একটি বেঞ্চে বসে ভাবতে লাগলো, মেয়েটিকে দেখে যেমনটা মনে হলো, এটা কোনো বড়লোকের অহংকারী মেয়ে হবে হয়তো। যদি এমনটা হয় তাহলে তো সে আমাকে এমনি এমনি ছেড়ে দেবে না। তাকে যে থাপ্পড়গুলো সবার সামনে মেরেছি সেটার প্রতিশোধ তো
অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। তাই আমাকে একটু সাবধানে থাকতে হবে। বসে বসে কথাগুলো যেই না ভাবছি, অমনি খেয়াল করলাম যে সেই মেয়েটি তার বান্ধবীদের সাথে নিয়ে আমার দিকে আসছে। আমি কেমন জানি একটু ভয় ভয় পেতে লাগলাম। যাই হোক, চলুন আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নিলয় আহমেদ নয়ন, বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন। আমাদের বাসা ফরিদপুর জেলার কোনো একটা ছোট্ট গ্রামে। ছোটবেলা থেকে লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। গ্রামের স্কুল থেকে শুরু করে কলেজ, প্রত্যেক পরীক্ষায় অনেক ভালো মার্কস পেয়ে পাশ করতাম। আর আমার বাবা একজন কৃষক। তিনি কৃষিকাজ করে অনেক কষ্ট করে উপার্জন করত এবং সংসার চালিয়ে পাশাপাশি আমার পড়ালেখার খরচ চালাতো। তো যাই হোক, গ্রামের কলেজ থেকে ভালো মার্কস পেয়ে পাশ করে চলে আসলাম শহরে মামার বাসায়। এখানে এসে ভালো একটি কলেজে ভর্তি হলাম এবং মা বাবা সহ নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পড়ালেখা করতে লাগলাম। আসলে আমাদের বংশের সকলে গ্রামে থাকে, শুধুমাত্র মামা শহরে থাকে, চাকরি করে বলে। সেই সুবাদে মামার বাসায় থেকে পড়ালেখা করতে লাগলাম। আর আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তো যাই হোক, অনেক হলো পরিচয়, এবার চলুন গল্পে ফিরি। তো খেয়াল করলাম মেয়েটি আমার দিকে এসে সোজাসুজি আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলল, নয়ন প্লিজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমি তখন বুঝতে পারিনি, আর তোমাকে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। আসলে তুমি যখন আমার কাছে সরি বলেছিলে, তখন যদি তোমাকে ক্ষমা করে দিতাম তাহলে আমারও পাল্টা দুটো থাপ্পড় খেতে হতো না। যাই হোক, তুমি কিছু মনে রেখো না, দোষটা আমারই ছিল। মেয়েটির মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। ভাবলাম কি হলো যে মেয়ে কিনা আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, আর এখন দেখি পুরাই চেঞ্জ। আসলে ব্যাপারটা কি তা বুঝতে পারছি না, কারণ এত রাগী একটা মেয়ে এত সহজে কিভাবে সবকিছু মেনে নিতে পারে। এটা ভাবতেই খেয়াল করলাম রিয়া আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রিয়া। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন? কলেজে এত মেয়ে থাকতে আমি কেন আপনার সাথে বন্ধুত্ব করব? শুনুন, আপনার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছা আমার নেই। নয়নের মুখে এই কথা শুনে রিয়া তখন খপ করে তার হাত ধরে বলল, প্লিজ নয়ন, আমার উপরে আর রাগ করে থেকো না। আসলে আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমার বন্ধুত্বটা গ্রহণ করো। আরে কি করছো? এভাবে হাত ধরতেছো কেন? সবাই তো তাকিয়ে আছে, কেমনটা লাগে? সবাই কি বলবে? এই মেয়ে, হাত ছাড়ো। ছাড়বো না তোমার হাত, থাকুক সবাই তাকিয়ে। আগে বলো, আমাকে তুমি বন্ধু হিসেবে মেনে নিয়েছো কিনা? কি আজব মেয়ে রে বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে হাত ছাড়ো। আজ থেকে আমরা ফ্রেন্ড। এবার খুশি তো? খুশি। তাহলে এখন যাও, আমার কাজ আছে। আচ্ছা যাব, তার আগে তোমার ফোন নাম্বারটা দাও তো। তারপর রিয়া কোনো মতে নয়নের ফোন নাম্বার নিয়ে সেখান থেকে চলে গেল। আর ওদিকে কলেজ শেষ করে নয়নও বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে নয়ন পড়ার টেবিলে বসেই ভাবতে লাগলো, কি ব্যাপার বুঝলাম না তো কিছুই। যেই মেয়ে কিনা কলেজে ঢোকার সময় আমার সাথে এমন একটা ব্যবহার করলো, আর সে কিনা কলেজ থেকে আসার সময় একেবারে বন্ধু বানিয়ে ছাড়লো। নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। যাই হোক, মেয়েটার থেকে একটু সাবধানে থাকতে হবে আর বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। এবার রিয়া বাসায় গিয়ে তার বান্ধবীদের সাথে ফোনে কথা বলল। আর দোষ শুনেছিস, ঘুঘু ফাঁদে পা দিয়েছে। আর ওকে বোঝাবো যে কত ধানে কত চাল। বেটা গাইয়া ছোট লোক, আমাকে অপমান করিস, আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারিস। এভাবে রিয়া তার বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আসলে রিয়া নয়নের সাথে মিথ্যে বন্ধুত্বের অভিনয় করছে, আর এই বন্ধুত্বের চক্করে তাকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছে। চলুন এবার রিয়ার পরিচয়টা না হয় আমি আপনাদের দিই।
রিয়া হলো বড়লোক বাবার ধনীর দুলালি, রূপের অহংকারে একটি মেয়ে। তার ভেতরে এত পরিমাণ অহংকার যে সে তার থেকে নিম্নমানের মানুষকে মানুষই মনে করে না। আসলে রিয়ার বাবাও কিন্তু রিয়ার থেকে কোনো অংশে কম নয়। যাই হোক, রিয়ার বাবা হলেন একজন শিল্পপতি মানুষ। তাকে নিয়ে আর বেশি কিছু বললাম না। রিয়া এর আগেও অনেক ছেলে জীবন নষ্ট করেছে শুধুমাত্র তাকে প্রপোজ করার কারণে। রিয়ার মা ছোটবেলায় মারা গিয়েছে রিয়াকে রেখে। তার বাবাই তাকে বড় করেছে এবং রিয়ার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, তাই ছোটবেলা থেকেই মেয়ে যা চেয়েছে তাই দিয়েছে তাকে। সে কারণেই হয়তো রিয়া আজকে এমন হয়েছে, কারণ মা মরা মেয়েকে রিয়ার বাবা কখনোই শাসন করতে পারে। যাই হোক, চলুন গল্পে ফিরি। এরপর পরদিন সকালে নয়ন বাসা থেকে নাস্তা করে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। এমন সময় রিয়া তাদের গাড়ি নিয়ে এসে নয়নের রাস্তা আটকে দাঁড়ালো আর নয়নকে বলল, কি ব্যাপার নয়ন, তুমি হেঁটে হেঁটে কলেজে যাচ্ছ নাকি? আসলে আমাদের গ্রামের রাস্তায় তেমন একটা গাড়ি চলাফেরা করে না, তাই যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে হেঁটে চলাচল করতাম। আসলে সেই অভ্যাসটা এখনো পাল্টাতে পারিনি। তো যাই হোক, গ্রামের ছেলে আমি, তাই পায়ে হেঁটে যাচ্ছি। আর তুমি এভাবে আমার রাস্তা আটকে দাঁড়ালে কেন? না মানে বললাম, এভাবে হেঁটে যেতে লাগলে তো অনেক সময় লাগবে। তুমি একটা কাজ করো, আমার সাথে আমার গাড়িতে উঠে বসো। চলো আজকে দুজনে গাড়িতে করে একসাথে কলেজে যাব। আরে না, আমি হেঁটে যেতে পারবো। আর কি বলছো তুমি এসব? তুমি আর আমি যদি একসাথে গাড়িতে করে কলেজে যাই তাহলে সকলে কি ভাববে বলো তো? আরে তুমিই তো বললে আমরা না ফ্রেন্ড, তাহলে সমস্যা কোথায়? আসো তো। এরপর রিয়া গাড়ি থেকে নেমে নয়নের হাত ধরে তাদের গাড়িতে নিয়ে বসালো আর গাড়ির দরজাটি লক করে দিয়ে তারা চলে যাচ্ছে কলেজের উদ্দেশ্যে। আসলে রিয়াকে নয়ন অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ নেই। যাই হোক, কিছুক্ষণ পর তারা কলেজে পৌঁছে গেল। আর কলেজে পৌঁছতে পৌঁছতে রিয়া নয়নের সমস্ত বায়োডাটা নিয়ে নিল। আসলে নয়ন তাকে বিশ্বাস করে সবকিছু বলে দিয়েছিল নিজের ব্যাপারে। এতে রিয়া তার পরিকল্পনাটি আরো মজবুত করে সাজাতে পারে। এবার কলেজের পার্কিং এ ড্রাইভার সাহেব গাড়ি পার্কিং করলো। এরপর নয়নের হাত ধরে রিয়া গাড়ি থেকে নামলো। আসলে নয়ন অনেক চেষ্টা করেছে যেন রিয়া তার হাত ধরে না নামে, কিন্তু রিয়া তো নাছোড়বান্দা। সবাইকে দেখানোর জন্য সে ইচ্ছে করে নয়নের হাত ধরে রেখেছে। তাদের এমন দৃশ্য দেখে কলেজের সকলে তো হা করে তাকিয়ে রয়েছে তাদের দিকে। সকলের এমন ভাবে তাকিয়ে থাকা দেখে নয়ন লজ্জায় তাদের দিকে তাকাতে পারছে না। এখন কিছু বলতেও পারছে না রিয়াকে। এক সময় তারা দুজনে ক্লাসরুমের মধ্যে পৌঁছলো। তখন নয়ন রিয়ার থেকে হাত ছাড়িয়ে তাকে বলল, আরে রিয়া, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এভাবে কলেজে সকলের সামনে আমার হাত ধরে গাড়ি থেকে নামলে কেন? তুমি কি জানো সকলে কিভাবে তাকিয়েছিল আমাদের দিকে? নয়ন রিয়াকে কথাগুলো বলছে আর রিয়া চুপ করে নয়নের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তার কথার কোনো জবাব দিচ্ছে না। রিয়া তখন মনে মনে বলছে, আরে আমি তো এটাই চাই যে সবাই দেখুক আর ভাবুক যে আমরা বিএফজিএফ, তাহলেই তো খেলা জমবে। এরপর তারা দুজনে চলে গেল ক্লাসরুমের ভিতরে এবং কিছুক্ষণ পর তাদের ক্লাস শুরু হলো। পরপর কয়েকটি ক্লাস শেষ হবার পর টিফিনের সময় চলে আসলো এবং সাথে সাথে রিয়া নয়নের কাছে এসে নয়নকে বলল, নয়ন, আমার সাথে কলেজের ক্যান্টিনে চলো, আজকে আমি তোমাকে ট্রিট দিব। আমি একটা জিনিস বুঝতে পারছি না। যতই কিনা এই মেয়ের থেকে দূরে যেতে চাই, এই মেয়ে যেন ঠিক ততই আরো কাছে আসতে চায়। আসলে বিষয়টা কি বুঝতে পারছি না। মনে মনে এটি বলতেই আবারও রিয়া আমাকে বলে উঠল, কি ব্যাপার আনমনে, কি বলছো? চলো, আমি না বললাম তোমাকে আজকে আমি খাওয়াবো। না, কিছু বলছি না। আচ্ছা, তুমি আমাকে কেন খাওয়াবে বলো তো? আরে এটাও বুঝতে পারছো না? আজকে তো আমাদের বন্ধুত্বের একদিন পূর্ণ হলো, তাই ভাবলাম তোমাকে একটা ট্রিট দেই। আরে এইসব ছোটখাটো বিষয় আবার কেউ ট্রিট দেয় নাকি? হ্যাঁ, এত কিছু জানি না, আমি বলেছি আজকে আমি তোমাকে খাওয়াবো, so তুমি আর কোনো কথা না বলে চলো তো আমার সাথে তাড়াতাড়ি। নয়ন বেচারার কোনো কথা বলতে পারলো না। আসলে রিয়া নয়নের হাত ধরে টেনে নিয়ে সোজা চলে গেল কলেজের ক্যান্টিনে। ক্যান্টিনের যত দামি দামি খাবার আছে তো সেগুলো অর্ডার করলো। কিছুক্ষণ পর সকল খাবারগুলো টেবিলে সাজিয়ে দেওয়া হলো। নয়ন তো এত দামি দামি এসব খাবার দেখে তার ইতোমধ্যেই পেট ভরে গেছে। তো নয়ন খাওয়া বাদ দিয়ে বসে বসে দেখছে খাবারগুলো, আর ওদিকে রিয়া একের পর খেয়েই চলেছে। নয়ন খাবারগুলো খাচ্ছে না দেখে রিয়া
নয়নকে বলে উঠল, কি ব্যাপার নয়ন, তুমি এখনো খাবার শুরু করছো না কেন? না মানে আসলে এত দামি দামি খাবার এতগুলো একসাথে কখনো দেখিনি তো, তাই একটু নার্ভাস হচ্ছি। আচ্ছা কোনটা আগে খাই বলো তো? খা, তুই খা, যত মনে চায় পেট ভরে খা। কয়েকটা দিন যেতে দে, দেখ তোর সাথে আমি কি কি করি। বেটা, তোকে এত পরিমাণ কষ্ট দেব যে যা তুই কল্পনাও করতে পারবি না। কি ব্যাপার, ফিস ফিস করে কি বলছো? কিছুই তো শুনতে পাচ্ছি না। আরে না, বললাম যে কোনো একটা দিয়ে শুরু করো তো, আর একটু তাড়াতাড়ি শেষ করো, কারণ একটু পরে টিফিনের সময় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে শুরু করি। এরপর একে একে সবগুলো খাবার শেষ করে তারা দুজনে সেখান থেকে চলে গেল। এবার বাকি ক্লাসগুলো শেষ হলো এবং তারা দুজনে বাড়ির পথে রওনা করলো। নয়ন হেঁটে হেঁটে যাচ্ছিল বাসার দিকে। সকালবেলার ন্যায় এবারও রিয়া তাদের গাড়ি নিয়ে এসে নয়নের পথ আটকালো আর তাকে গাড়িতে ওঠার জন্য অনুরোধ করতে লাগলো। রিয়ার এত অনুরোধে নয়ন আবারও উঠে পড়লো তাদের গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই নয়ন তাদের বাসার সামনে চলে আসলো আর গাড়ি থেকে নেমে পড়লো। এবার নয়নকে বাই জানিয়ে রিয়া চলে গেল তাদের বাড়িতে। বাড়িতে এসে নিজ নিজ কাজকর্ম শেষ করে রাতের খাবার খেয়ে নিল তারা। খাবার শেষ করে কিছুক্ষণ পর বিছানায় গিয়ে রিয়া ফোন করলো নয়নকে। আনোর নাম্বার থেকে কল আসা দেখে নয়ন কলটা প্রথমে কেটে দিল। আবার দ্বিতীয়বার কল আসতেই ভাবলো হয়তো গ্রাম থেকে কেউ ফোন করেছে। এভাবে কলটি রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো জবাব আসলো না। নয়ন তো পড়ে গেল চিন্তায়। আমার নাম্বার থেকে কল করলো, আবার ওপাশ থেকে কোনো কথা বলছে না। এরপর নিজের নাম্বার থেকে ওই নাম্বারে কল করতে যাবে, তখনই হঠাৎ আবারও সেই নাম্বার থেকে কল আসলো। এবার নয়ন ফোনটি রিসিভ করলো আর বলল, হ্যালো, কে? পরিচয়টা জানা কি খুবই দরকার? দেখুন, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, তাই আপনি যদি আপনার পরিচয়টা না দেন তাহলে আমি কিন্তু কল কেটে দিয়ে আপনাকে ব্লক করে রাখবো। এই যে মিস্টার, এই কাজটি ভুলেও করতে যাবেন না, তাহলে কিন্তু কলেজে আপনার খবর আছে। কালকে আমার খবর আছে মানে? আচ্ছা আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ চিনি, মানে খুব ভালো করেই চিনি। আপনি আমাকে চিনেন মানে? আচ্ছা আপনি কে, একটু পরিচয়টা দেন না আপনার। এটা বলবো না। আচ্ছা তুমি যদি পারো তাহলে বের করো যে আমি কে। তোমার পরিচয় বের করতে আমার 30টা সেকেন্ডও লাগবে না। তাই নাকি? আর তুমি কে বলো তো, যে 30 সেকেন্ডের কম সময়ে আমার পরিচয় বের করে দিতে পারবে? আমি কে এটা শুনলে তোমার হয়তো গায়ে জ্বর চলে আসতে পারে, তাই ভালোই ভালোই বলছি তোমার পরিচয়টা দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। দেব না আমি আমার পরিচয়, পারলে খুঁজে বের করো যে আমি কে। আর তুমি কে, কোন জজ ব্যারিস্টার নাকি? হ্যাঁ, মেয়েটির মুখে এমন কথা শুনে মনে মনে বলতে লাগলাম, আচ্ছা নাছরবান্দা মেয়ে তো, কে জানে এই রাত্রে বেলা আবার কার পাল্লায় পড়লাম। আচ্ছা তুমি তাহলে শোনো যে আমি কে। আমি হলাম এই থানার নতুন ওসি, আর আমি চাইলে 30 সেকেন্ডেরও কম সময় তোমার পরিচয় বের করে দিতে পারি। সো আমি চাই কোনো ঝামেলা হওয়ার আগে তুমি নিজে তোমার পরিচয়টা দিয়ে দাও, এটাই তোমার জন্য ভালো হবে। এই যে মিস্টার, আপনার এসব ফালতু চাপাবাজি কথা বাদ দিন, কারণ আমি খুব ভালো করেই জানি যে আপনি কে। এই রে, ধরা পড়ে গেলাম। আচ্ছা তুমি কে বলো তো, যে আমার ব্যাপারে সব কিছু জানো আর আমি কে সেটাও জানো। এরপর প্রায় 2 মিনিট চুপ করে রইলাম, কোনো কথা বললাম না, আর মনে মনে ভাবতে লাগলাম যে মেয়েটা আসলে কে হতে পারে। এরপর হঠাৎ মনে পড়লো যে গত পরশুদিন যে রিয়ার সাথে ফ্রেন্ডশিপ তৈরি হয়, আর তখন রিয়া আমাকে জোরাজুরি করে ফোন নাম্বার নিল। সো এবার বুঝতে পেরেছি যে এটা রিয়া ছাড়া আর কেউ নয়। আচ্ছা রিয়া, তুমি এভাবে আমার সাথে ফাইজলামো করতে পারলে? সোজাসুজি নিজের পরিচয়টা দিলেই তো পারতে যে আমি রিয়া। এতক্ষণে তাহলে চিনতে পেরেছো? তুমি আসলে একটা বোকা। আমার কণ্ঠ শুনেও কি তুমি টের পাও না যে আমি কে? না মানে আসলে আমি ভেবেছিলাম অন্য কিছু, তাই আর কি তোমার কথা মনে ছিল না। আচ্ছা যাই হোক, বাদ দাও তো এগুলো, কেন ফোন করেছো সেটা আগে বলো। আচ্ছা তুমি কি আসলে বোকা?
নাকি সবকিছু বুঝো না বোঝার ভান করে থাকো? কি বলছো, কি বুঝবো? আর কি বুঝেও না বোঝার ভান করে রয়েছি? হ্যাঁ, নয়ন, তুমি কি আসলেই বুঝতে পারছো না যে আমি তোমাকে কেন ফোন করেছি? একটা মেয়ে রাতের বেলা কেন একটা ছেলেকে ফোন করবে সেটাও কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? রিয়ার কথা আমি ঠিকই বুঝতে পেরেছি যে ও আমার সাথে প্রেম করার নানান বাহানা খুঁজতেছে। আসলে রিয়ার কথাবার্তা, ভাবভঙ্গি সবকিছু আমি খুব ভালো করে খেয়াল করেছি যে নানানভাবে ও আমার আরও কাছে আসার চেষ্টা করতে চায়। আর মনে হয় ও আমার সাথে রিলেশনে আসতে চায়, কিন্তু আমি চাই যে আমাদের বন্ধুত্বটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধতা থাকুক। কারণ রিয়া হলো ধনী দুলালী রূপের অহংকারী একটি মেয়ে। যাই হোক, সবটা বুঝতে পেরেও আমি কিন্তু ওকে এটা বুঝতে দিলে চলবে না। তো তারপর ওকে বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি তো আমার সাথে ফ্রেন্ডশিপ করেছো, তাই হয়তো কোনো ব্যাপারে ফোন করেছো। আচ্ছা, কি বিষয়ে ফোন করেছো সেটা একটু খুলে বলো তো। আচ্ছা, তুমি যেহেতু বুঝতে পারছো না তাই আর ফোনে তোমাকে বলে কোনো লাভ নেই। আর হ্যাঁ, একটা কথা জেনে রেখো, কালকে কিন্তু তুমি কলেজে যেতে পারবে না। কেন? কলেজে গেলে আবার সমস্যা কি? শোনো, তুমি তো এই শহরে নতুন এসেছো, তাই আমি চাই আগামীকাল সারা দিন আমাদের গাড়ি নিয়ে আমরা পুরো শহরটা ঘুরে দেখব। আরে না, দেখো আমি সবেমাত্র 2 দিন হলো কলেজে জয়েন করেছি। এখনই যদি কলেজ মিস করি তাহলে প্রিন্সিপালের কাছে জবাবদিহিতা করতে হবে, আর আমার পড়ালেখারও কিছুটা ক্ষতি হবে। সো আমি চাই ছুটির দিন কোনো এক সময় ঘুরবো। শোনো, আমি কাল বলেছি মানে কাল। আর প্রিন্সিপালের বিষয়টা আমি দেখে নিব, তার কাছ থেকে আমি তোমার ছুটি মঞ্জুর করিয়ে দেব। তো এখন তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর পড়ালেখা সেটা একদিন না হয় একটু বেশি পড়বে, তাহলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কখন বের হব? কালকে আমরা সকাল ঠিক 10টায় বের হব, আর আমাদের গাড়ি নিয়ে তোমার ওদের বাড়ির সামনে আসব। তুমি ঠিক সময় মতো রেডি হয়ে এসো। তাহলে এখনকার মতো রাখি। বাই বাই, গুড নাইট। রিয়ার কথা শুনে তো কোনো কিছু না ভেবেই তাকে হ্যাঁ বলে দিলাম। কে জানে কালকে কপালে কি আছে। যাই হোক, সেটা দেখা যাবে কালকেই। এরপর নয়ন কোনো মতে ঘুমিয়ে পড়ল। আর ওদিকে রিয়া তো মনে মনে বেশ খুশি, কারণ সে নয়নকে কিছুটা হলেও তার প্রতি আকৃষ্ট করতে পেরেছে। নানান প্রকার চিন্তাভাবনার প্ল্যানের কারণে রিয়ার চোখে কোনো মতে ঘুম আসল না। এবার রিয়া বিছানায় শুয়ে শুয়ে অনেক বড় একটি পরিকল্পনা করতে লাগলো। হোক না কেন, কালকে নয়নকে আমি প্রপোজ করবই, আর এটাই হবে আমার সবচেয়ে বড় হাতিয়ার। কারণ ও যদি একবার আমার প্রেমের জালে জড়িয়ে পড়ে, তাহলে ওকে যেভাবে খুশি আমি উত্তম প্রতিশোধ নিতে পারবো। এরকম আরো অনেক চিন্তা ভাবনা করতে গিয়ে রিয়া কয়েক ঘন্টা পর খেয়াল করলো ভোরের আলো ফুটেছে প্রায়, আর মসজিদের মাইকে মুয়াজ্জিনের আজান শুনতে পেল। এরপর সে আর না ঘুমিয়ে অপেক্ষা করতে লাগলো সকাল হবার। এরপর দেখতে দেখতে সকাল প্রায় 9টা বেজে গেল, আর ওদিকে নয়ন মোটামুটি ভালো একটা পোশাক পরে বাসা থেকে বের হয়ে নিচে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখতে পেল যে রিয়া আসছে তাদের গাড়িতে নিয়ে। এরই মাঝে রিয়া প্রিন্সিপালকে ফোন দিয়ে নয়নের ছুটির দরখাস্ত মঞ্জুর করলো। এরপর নয়নকে নিয়ে রিয়া চলে গেল শহরের নামকরা একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। ড্রাইভার সাব রিয়ার কথা মতো শহরটা ঘোরাতে লাগলো। আর এরই মাঝে রিয়া শহরটা ঘোরাতে ড্রাইভার সাব রিয়ার কথা মতো শহরটা ঘোরাতে লাগলো। আর এরই মাঝে রিয়া নয়নের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। আসলে রিয়া কেন সারা রাত ঘুমোতে পারেনি তাই ইতিমধ্যেই আপনারা জানেন, তাই আর নতুন করে বলার দরকার নেই। কিছুক্ষণ পর পর নয়ন প্রিয়ার দিকে তাকাচ্ছে, আমার হঠাৎই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিচ্ছে। একটু পর নয়ন খেয়াল করলো যে রিয়া আরও তাকে আঁকড়ে ধরে শুয়ে আছে। প্রায় 2 ঘন্টা ঘুমানোর পর আবার ঘুম থেকে জাগনা হলো, আর দেখতে পেল যে সে নয়নের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। আর খেয়াল করলো যে নয়ন তার দিকে তাকিয়ে আছে। রিয়া মনে মনে ভাবলো, এটাই তো চেয়েছিলাম যে তুমি আমাকে এতটা কাছ থেকে দেখবে, আর আমার সাথে তোমার রিলেশন করার ইচ্ছেটা তোমার মনে জাগ্রত হবে। রিয়া মনে মনে কথাগুলো ভাবছে আর নয়নকে আরো আঁকড়ে ধরে শুয়ে আছে। আসলে নয়ন খেয়াল করেনি যে রিয়ার ঘুম ভেঙে গেছে কিছুক্ষণ আগে।
কিন্তু তারপরও রিয়া ঘুমের অভিনয় করে নয়নের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। এভাবে বেশ কিছুক্ষণ পর করলো রিয়ারগুলো মুখের মধ্যে এসে গেছে, তাই সে নিজের হাত দিয়ে সেগুলোকে সাইড রেখে দিচ্ছে আর মনে মনে বলছে, কি সুন্দর চুল আর কি সুন্দর চেহারা, দেখে অনেক মায়াবী লাগছে। মনে হচ্ছে কত নিষ্পাপ চেহারার একটি মেয়ে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। কোনো মতেই যেন চোখ অন্যদিকে সরাতে পারছি না। কি মায়া তার চেহারায়। রিয়ার এমন চেহারা দেখে মনের অজান্তেই কেন জানি তার প্রতি ভালোবাসা জেগে উঠল। আসলে লাইফের ফার্স্ট টাইম আমার কাঁধে মাথা রেখে কেউ এভাবে ঘুমায়, আবার এত সুন্দর একটি মেয়ে। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে এমনটা হবে। তারপর কি আর করব, আস্তে আস্তে রিয়ার মাথায় হাত বুলাতে লাগলাম। রিয়া কিন্তু সবকিছুই টের পাচ্ছে, কিন্তু নয়নকে কিছুই বুঝতে দিচ্ছে না। আসলে রিয়া খুব ভালো করেই জানতো যে এভাবে একটি ছেলের বুকে মাথা রেখে ঘুমোলে সে আর কতক্ষণ না নিজেকে ঠিক রাখবে, একটিবার হলেও তো তাকে স্পর্শ করার চেষ্টা করবে। তো রিয়া এই টেকনিক কাজে লাগিয়েই তার কাঁধে মাথা রেখে এভাবে ঘুমিয়েছিল। তো নয়নের এরকম কাণ্ড দেখে রিয়া মনে মনে বলছে, আশা করি ঘুঘু ফাঁদে পা দিয়েছে। এবার দেখা যাক যে বিষয়টা কত দূর যায়। এরপর আরো কিছুক্ষণ এভাবে শুয়ে রইলাম আর অনুভব করলাম নয়ন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বেশ ভালোই লাগছিল, কিন্তু অনেকটা বিরক্ত বোধও করছিলাম। যাই হোক, ওকে কিছু বলতে পারলাম না, কারণ এখনই যদি কিছু বলি তাহলে তো বাকি পরিকল্পনাটা নষ্ট হয়ে যাবে। একটু পর চোখটা হালকা করে খুলে দেখলাম যে আমরা একটি পার্কের কাছাকাছি চলে এসেছি। সো এই জায়গাটা আমার চেনা, কারণ এখান থেকে পার্ক বেশ কাছেই। তাই মনে মনে চিন্তা করলাম যে পার্কে গিয়ে নয়নকে প্রপোজ করব আর পুরোপুরি আমার প্রেমের জালে আবদ্ধ করব। এরপর হালকা একটু মোড়ামুড়ি দিয়ে নয়নের কাছ থেকে মাথাটা উঠিয়ে নিলাম আর বললাম, নয়ন, আমরা এখন কোথায়? আর আমি কি এতক্ষণ ঘুমিয়েছিলাম? জায়গাটা আমার বেশ ভালো চেনা নেই, তবে তুমি কিন্তু এতক্ষণ আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে। ও হ্যাঁ, চিনতে পেরেছি। এখান থেকে একটু সামনে গেলে একটা পার্ক পাবো। ড্রাইভার সাহেব, আপনি পার্কের সামনে গাড়িটি বের করবেন। আর নয়ন, আমি যে এতক্ষণ তোমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, তোমার কি কষ্ট হয়নি? তুমি তো চাইলেই মাথাটা উঠিয়ে সিটে নামিয়ে দিতে পারতে। না না, তেমন কোনো কষ্ট হয়নি। আর তুমি ঘুমিয়েছো দেখে তোমার মাথা নামিয়ে দেইনি। যাই হোক, বলো তো আমাকে, এখন পার্কে যাব নাকি? হ্যাঁ, আমরা এখন পার্কে যাব। এই পার্কটা অনেক সুন্দর, আর এই পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, যেগুলো আমার অনেক প্রিয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো। এরপর একটু ঘোরাফেরা করলো আর দুজনে মিলে পার্কে তাদের পিক তুললো। এক পর্যায়ে দুজনে চলে গেল নানান রকমের ফুলের বাগানে। পুরো পার্কের মধ্যে এই স্পটটি সবার প্রিয়, কারণ এখানে দেশি বিদেশি নানান রকমের ফুলের গাছ রয়েছে এবং অনেক সুন্দর ফুল ফুটে আছে। এবার রিয়া নয়নকে বলল, আচ্ছা নয়ন, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও আর গিয়ে চোখ বন্ধ করে রাখবে। নয়ন আসলে বুঝতে পারছি না যে রিয়া তাকে দূরে সরিয়ে গিয়ে দাঁড়াতে বলল আর চোখ বন্ধ করতে বলল কেন। নয়ন বিষয়টি বুঝতে পারেনি। তারপরেও রিয়ার কথা অনুযায়ী সে দূরে গিয়ে দাঁড়ালো আর সেখানে গিয়ে নিজের চোখটি বন্ধ করে রাখলো। এর কিছুক্ষণ পর রিয়া পাশে থাকা একটি গোলাপ ফুলের গাছ থেকে ফুল ছিঁড়ে আর হাতে নিতে গিয়ে নয়নের সামনে হাঁটু গেড়ে বসে বলল, ভালোবাসি কতটা জানি না তোমায়, শুধু এ মন সবসময় তোমার কাছেই চাই। ভালো যদি বাসো গো আমায়, চিরদিন ভালোবাসবো আমি শুধু তোমায়। আই লাভ ইউ নয়ন, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। তোমার ভালোবাসা না পেলে আমি হয়তো মরেই যাব। রিয়ার মুখে এরকম কথা শুনে চোখ খুলে তাকালাম তার দিকে। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে রিয়া এমন একটি কাজ করবে। এত সুন্দর করে সিনেমাটিক স্টাইলে হাতে একটি লাল গোলাপ নিয়ে আমাকে প্রপোজ করলো। আসলে বুঝতেই পারছি না যে সে কি সত্যি আমাকে ভালোবাসে নাকি আমার সাথে প্রতারণা করবে। কারণ রিয়া হলো শহরের ধনী পরিবারের একটি মেয়ে, আর আমি হলাম সামান্য গ্রামের একজন গরিব ছেলে। এগুলো মনের মধ্যে আসতে লাগলো। এমন সময় রিয়া বলে উঠল, কি ভাবছো এত? আমাকে কি তোমার পছন্দ হয় না, বা আমি কি দেখতে এতটাই খারাপ? আরে না, আমি সেটা বলিনি।
আসলে আমি ভাবছি অন্য কথা। দেখো নয়ন, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আজকে নিজের জীবন এখানেই শেষ করে দিব। কি পাগলামো করছো তুমি? এমনটি করার কোনো দরকার নেই। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ রিয়া। নয়নের মুখে এরকম কথা শুনে রিয়া খুব খুশি হলো, কারণ রিয়া তো এটাই চেয়েছিল যে নয়ন রিয়াকে ভালোবাসে। কারণ নয়ন যদি রিয়াকে না ভালোবাসে তাহলে রিয়া কিভাবে তার প্রতিশোধ নেবে। এবার রিয়া মনে মনে বলতে লাগে, আরে বাহ, আমি তো এটাই চেয়েছিলাম যে যে করেই হোক আমি তোকে আমার প্রেমের জালে ফাঁসাবই। আর হ্যাঁ, তুই আমার প্রেমের জালে ফেসে গিয়েছিস। এবার তুই শুধু দেখবি তোর জীবনটা কিভাবে আমি ছারখার করে দেই। কি ব্যাপার রিয়া, কি ভাবছো? চুপ করে রয়েছো কেন? না, এমনি কিছু ভাবছি না তো। তা চলো, একটু পর তো সন্ধ্যা হবে, আমরা এখান থেকে চলে যাই। এরপর সন্ধ্যা নেমে রাত হলো, আর নয়নও রিয়া ঘোরাফেরা শেষ করে তাদের নিজ নিজ বাসায় চলে আসলো। এভাবে শুরু হলো নয়ন আর রিয়ার ভালোবাসার অধ্যায়। রাত্রিবেলা তার বান্ধবীদের ফোন করে বিষয় জানাতে লাগলো, আর এরপরে তারা একটি উত্তম পরিকল্পনা করার প্ল্যান করলো। আসলে রিয়া আর তার বান্ধবীরা মিলে নয়নকে এমন জালে ফাঁসাবে যে নয়ন সেটি থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না। তাই রিয়া অপেক্ষা করতে লাগলো যে নয়ন পরীক্ষার আগে এই ঘটনাটা ঘটাবে তারা। ততদিন পর্যন্ত রিয়া নয়নের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে চলতে থাকবে। এভাবে তুলতে লাগলো তাদের মিনগুলো। প্রতিদিন সকালে নয়ন আর রিয়া দুজনে একসাথে কলেজে যায়। কলেজ ক্যান্টিনে একসাথে খাওয়া দাওয়া করে। ছুটির দিনগুলোতে তারা দুজনে একসাথে ঘোরাফেরা করে এবং তাদের ভালোবাসা আস্তে আস্তে গভীর হতে লাগে। মূলত নয়ন রিয়ার প্রতি আরো বেশি আকৃষ্ট হতে লাগে এবং তার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলে। ওদিক দিয়ে নয়নের এরকম আচরণে রিয়া অনেক বিরক্ত বোধ করতে লাগে, কিন্তু সে উত্তম সময়ের অপেক্ষায় রয়েছে, তাই তাকে কিছু বলতে পারল না। এভাবে কেটে গেল প্রায় কয়েক মাস। এখন রিয়া তার বান্ধবীরা মিলে পরিকল্পনা ঠিক করেছে, যেটি বাস্তবায়নের সময় প্রায় ঘনিয়ে এসেছে। আগামী সপ্তাহে কলেজ ফাইনাল পরীক্ষা, তাই নয়ন তার নিজের মতো প্রস্তুতি নিতে লাগলো, কারণ এই পরীক্ষাটি শেষ হলে তার স্বপ্ন পূরণের একটি ধাপ পার হয়ে যায়। তো যাই হোক, পরীক্ষা শুরু হবার ঠিক 3 দিন আগে রিয়া নয়নের কাছে এমন একটি আবদার করলো যা নয়ন কখনো ভাবতেও পারেনি। আসলে এটিই হচ্ছে রিয়ার প্রতিশোধের প্রথম ধাপ। রিয়া তখন নয়নকে বলল, নয়ন, আমাদের এতদিনের রিলেশনে আমি তোমার কাছে তেমন কিছুই চাইনি। তো আজকে আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো যা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। সো আমার এই জিনিসটা লাগবেই, আর আমি আশা করি তুমি আমার কথাটা রাখবে। রিয়ার কথার কোনো আগা মাথা কিছুই বুঝতে পারলাম না, তাই কৌতূহলী হয়ে রিয়াকে জিজ্ঞেস করলাম, কি এমন জিনিসের কথা তুমি বলছো আমায় যে আমি ছাড়া আর কেউ দিতে পারবে না? আমি তো তোমাকে ভালোবাসি, আর আমার মনটাই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। সো এর থেকে আর বেশি কিছু তো আমি দিতে পারবো না। তো যাই হোক, কি চাও তুমি বলো। নয়ন, আমি তোমায় এমন একটা জায়গায় চাই যেখানে থাকবে চতুর্দিকে দেওয়াল, আর বন্ধ ঘরে থাকবো তুমি আর আমি। আমরা একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করব, যে ঘরে থাকবো শুধু তুমি আর আমি। কি বলছো তুমি এখন? এসব তো কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের তো এখনো বিয়েই হয়নি। আর বিয়ের আগে একটি ছেলে আর একটি মেয়ে কখনো এক ঘরে থাকতে পারে না। তো আমার পক্ষে এমনটা করা কখনো সম্ভব হবে না। প্লিজ নয়ন, আমি অনেক আশা আর ভালোবাসা নিয়ে তোমার কাছে আবদারটুকু করেছি। তুমি দেখো, কাল বাদে পরশু আমাদের পরীক্ষা শুরু হবে, তাই তুমি কি চাও না যে আমি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করি? হ্যাঁ, আমি চাই যে তুমি পরীক্ষায় সুন্দরভাবে পাশ করো। তাই বলছি, এখন এসব কোনো কিছুই হবে না। আগে পরীক্ষা শেষ হোক, তারপর চিন্তা ভাবনা করে দেখা যাবে। নয়ন শোনো, তোমার ভালোবাসার পরশ পেলে আমি পরীক্ষা আরো ভালোভাবে দিতে পারবো। তাই আমি পরীক্ষার আগে তোমার সাথে একটিবার রুম ডেট করতে চাই। প্লিজ তুমি না বলো না, আর তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি পরীক্ষা দেব না, এই বলে দিলাম। এখন দেখো তুমি কি করবে। আচ্ছা, বেড়া করে পড়লাম তো, কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না। কাল বাদে পরশু পরীক্ষা শুরু হবে, আর কাল যদি রিয়ার সাথে ডেট করতে যাই তাহলে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আর না গেলেও তো হচ্ছে না, কারণ রিয়া যে জেদি মেয়ে, না জানি কি করে বসে। আমি কালকে যদিও সাথে না যাই, দেখা যাবে যে সে পরশুদিন পরীক্ষা দিতে আসবে না। তাই আর কি করব, নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও রিয়ার সাথে ডেট করতে যাওয়াই রাজি হলাম। রিয়া তো এবার মহা খুশি, কারণ তার প্ল্যান কালকে সাকসেস হতে চলেছে। আসলে রিয়া কিন্তু মূলত
নয়নের সাথে এতদিন ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে, কারণ নয়নের প্রতি তার অনেক রাগ আর প্রতিশোধের আগে। তো যে কথা সেই কাজ, রিয়া একটি আবাসিক হোটেলের রুম বুক করলো আর তার বান্ধবীদের সবকিছু বুঝিয়ে বললো এবং সময় মতো রেডি থাকতে বললো। তো যাই হোক, পরদিন সকাল সকাল নয়ন গোসল করে হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লো মেইন রোডে। এমন সময় খেয়াল করলো যে রিয়া আজকে তাদের গাড়ি নিয়ে না এসে রিক্সা করে আসছে, কারণ গাড়ি দিয়ে আসলে প্রাইভেট কারের ড্রাইভার বিষয়টি জানতে পারবে। তাই রিয়া চাহনি যে ড্রাইভার এ বিষয়টি অমুক, সে কারণেই সে রিক্সা নিয়ে এসেছে। এবার রিয়া নয়নের কাছাকাছি এসে নয়নকে বলল, নয়ন, তাড়াতাড়ি আমার পাশে এসে বসো আর রিক্সার হুক উঠিয়ে দাও। নয়নকে এটা বলে রিক্সাওয়ালাকে বললাম, এই মামা, সামনে যে পদ্মা হোটেল আছে সেখানে ব্রেক করবেন। রিক্সা মামাকে এই কথাটি বলে রিয়া অপেক্ষা করতে লাগলো যে কখন হোটেলের সামনে যাবে। কিছুক্ষণ পর নয়ন খেয়াল করলো যে পদ্মা আবাসিক হোটেলের সামনে এসে রিক্সাটি ব্রেক করেছে। এরপর দুজনে মিলে রিক্সা থেকে নামলো আর রিয়া তার ভাড়া মিটিয়ে নয়নের হাত ধরে চলে যাচ্ছে হোটেলের ভিতরে। আসলে নয়ন ভাবতেও পারেনি যে রিয়া নয়নকে একটি আবাসিক হোটেলে নিয়ে আসে। এরপর এসে যেহেতু পড়েছে, তার কিছু বলতে পারছে না নয়ন, চুপচাপ শুধু দেখেই যাচ্ছে কি হয়। এরপর রিয়া রিসেপশনে গিয়ে তাদেরকে বলল, এখানকার ম্যানেজার কে আপনি? হ্যাঁ আমি। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আপনাদের এখানে যে রুমটি বুক করেছিলাম ওটার চাবি দিন। আচ্ছা ম্যাম, আপনার নামটা একটু বলবেন প্লিজ? আমার নাম রিদিশা। হ্যাঁ, ভালো করে চেক করে দেখুন যে রিদিশা নামে আজকে এই সময়ের রুম বুক করা ছিল আর তার পেমেন্টও করা ছিল। ও হ্যাঁ, রিদিশা ম্যাম। চলুন তাহলে, আপনাদের রুম তো রেডি আছে, আমি নিজেই নিয়ে যাই আপনাদের সেখানে। আসলে রিয়া ভুয়া নাম ব্যবহার করে হোটেল রুম বুক করেছে। এরপর ম্যানেজার রিয়া আর নয়নকে রুমে দিয়ে চলে আসে। এবার রিয়া নয়নকে খাটে বসতে বলে রুমের দরজা লক করে দিল, আর ওদিকে রিয়ার প্ল্যান অনুযায়ী তার বান্ধবীরা গেল পুলিশের কাছে আর কান্না করতে করতে পুলিশকে বলল, স্যার স্যার প্লিজ আমার বান্ধবীকে বাঁচান। একটা অমানুষের বাচ্চা আমার বান্ধবীকে তুলে নিয়ে গেছে একটা আবাসিক হোটেলে ওর সর্বনাশ করার জন্য। প্লিজ স্যার ওকে বাঁচান। কি কি বলছেন এসব? আপনারা চলুন তো। এরপর তাদের কথা মতো পুলিশ আসতে লাগলো হোটেলের দিকে। আর ওদিকে হোটেল রুমে রিয়া তার জামা কাপড়ের এবং চেহারা এমন অবস্থা করলো যেন দেখে মনে হয় তার সাথে ধস্তাধস্তি বা জোর জবরদস্তি করা হয়েছে। রিয়ার এমন চেহারা দেখে নয়ন তাকে জিজ্ঞেস করলো, আরে রিয়া, কি করলে এটা তুমি? চেহারা এমন অবস্থা করলে কেন? আর তোমার জামা কাপড়ের এরকম অবস্থা করলে কেন? রিয়ার এরকম অস্বাভাবিক কাজকর্মে আমার ভেতরে কেমন জানি একটা ভয় কাজ করতে লাগলো, কারণ রিয়া তার পোশাক, এরকম চেহারা, এমন অবস্থা করেছে দেখে মনে হবে আমি যেন তার সাথে অনেক জোর জবরদস্তি করেছি। বুঝতে পারছি না রিয়া আসলে কি করতে চায়। আচ্ছা রিয়া, তুমি আসলে কি করতে চাও বলো তো আমায়? রিয়াকে এটি বলতেই হঠাৎ করে দরজায় কারো যেন নক করতে শুনলাম। দরজার ওপাশ থেকে কেউ একজন খুব রাগান্বিত স্বরে বলছে, এই বেটা নয়ন, তাড়াতাড়ি দরজা খুল, তা না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজার ওপাশ থেকে কারো এমনভাবে চিৎকার দিয়ে আমাকে ডাকায়, আমি তো খুব ভয় পেতে লাগলাম। আর খেয়াল করলাম রিয়া হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো আর বলল, নয়ন, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরো, আমার খুব ভয় লাগছে। আচ্ছা এখন কি হবে বলো তো? কি হবে সেটা জানি না, কিন্তু বুঝতে পারছি না এভাবে আমার নাম ধরে ডাকছে কে, আর এত ধমকের স্বরে ডাকছে কেন। রিয়াকে এটি বলতেই রিয়া আমাকে বলল, আচ্ছা নয়ন, যাই হোক, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখি যে দরজার ওপাশে কে আর কেনই বা তোমাকে নাম ধরে এভাবে ডাকছে। আরে বোকা, আমি তো জানি যে দরজার ওপাশে আসলে কে। তুই একটু অপেক্ষা কর, একটু পরেই দেখতে পাবি যে কত ধানে কত চাল। কি জানি, ফিসফিস করে রিয়া বলতে বলতে চলে গেল দরজার কাছে। আর এমন সময় আমার হঠাৎ খেয়াল, রিয়ার শরীরে আর পোশাকের অবস্থা তো ঠিক ভালো দেখাচ্ছে না। এমন অবস্থায় যদি বাহিরে যাই তাহলে তো সন্দেহ করবে। এটা ভাবতেই কি আর হাত ধরে টান দিতে যাব, অমনি রিয়া দরজা খুলে দিল। আসলে এমন একটা অবস্থা হয়েছিল যে রিয়া যখনই দরজাটা খুলল আর অমনি আমি রিয়ার হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসতে লাগলাম। হঠাৎ করে চোখ পড়ল সেই লোকটির উপরে যে কিনা দরজার ওপাশ থেকে
আমাকে ডাকতেছিল। খেয়াল করলাম লোকটি ছিল পুলিশের লোক। আর পুলিশকে দেখতে পেয়ে রিয়া যেন সাথে সাথে পুরো চেঞ্জ হয়ে গেল। সে আমার থেকে হাতটি সজোরে ছাড়িয়ে নিয়ে পুলিশের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। খেয়াল করলাম পুলিশের সাথে রিয়ার বান্ধবীরাও রয়েছে। এমন সময় রিয়া পুলিশকে বলতে লাগলো, প্লিজ স্যার আমাকে বাঁচান। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে এই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করে দিত। প্লিজ স্যার, প্লিজ আমাকে বাঁচান। এই ছোট লোকের বাচ্চা আমাকে মিথ্যে বলে হোটেলে নিয়ে এসে জোর করে আমার ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। প্লিজ স্যার, এর থেকে আমাকে বাঁচান, না হলে এ আমার অনেক বড় একটা সর্বনাশ করে দিবে। কিরে বেটা, সহজ সরল মেয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে হোটেলে এনে এসব করিস? চল এবার থানায়, তোকে আজ উচিত শিক্ষা দিব। তুই এবার হারে হারে টের পাবি এসব অকাজের কত ভয়ঙ্কর শাস্তি হতে পারে। স্যার প্লিজ আমার কথা শুনুন। আসলে আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন নয়। তাহলে বিষয়টা কেমন? হ্যাঁ, তুই কি মনে করেছিস তোর এসব খোকা বোঝানো কথা শুনে আমি এখান থেকে চলে যাব? তুই আগে চল থানায়, তারপর তোর সব কথা সেখানে গিয়ে শুনবো। পুলিশ আমার আর কোনো কথাই শুনলো না। হাত করা পরিয়ে আমাকে সোজা টেনে নিয়ে যেতে লাগলো। এমন সময় পেছনে খেয়াল করলাম রিয়া তার বান্ধবীদের সাথে হাত মেলাচ্ছে আর জোরে জোরে হাসছে। রিয়ার আর তার বান্ধবীদের এমন দৃশ্য দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ছিল রিয়ার একটি চক্রান্ত। এতক্ষণে বুঝতে পারলাম যে রিয়া আসলে আমার সাথে মিথ্যে প্রেমের ছলনা করে আমার জীবনটাকে নষ্ট করে দিল। আমার প্রশ্নের সন্দেহ হয়েছিল রিয়ার এরকম আচরণ দেখে, আর পুলিশের কাছে এরকম কাকুতি মিনতি করে মিথ্যে কথাগুলো বলল যে আমার আর বুঝতে বাকি নেই আসলে রিয়া আমার সাথে সত্যি ছলনা করেছে। সে আমাকে ভালো তো বাসে না, উল্টো আরও আমার থেকে প্রতিশোধ নেবার জন্য এটি করেছে। মনে মনে কথাগুলো ভাবছি আর পুলিশের সাথে থানায় যাচ্ছি। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল যে কালকে তো আমাদের পরীক্ষা, আর আমি যদি পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে আমি আমার পরিবারের কাছে কি জবাব দিব? কারণ মা বাবা যদি শুনতে পায় যে আমাকে পুলিশে গ্রেফতার করেছে, তাও কি না আবার একটা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অপরাধে, তাহলে তো তারা খুব কষ্ট পাবে, কারণ আমাকে নিয়ে তাদের সব স্বপ্ন আর আশা। নয়ন এসব ভাবছে আর পুলিশের সাথে থানায় যাচ্ছে। আসলে নয়ন কখনো কল্পনাও করতে পারেনি যে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে। তবে এই বিষয়ে নয়ন আগে থেকে কিছুটা আন্দাজ করতে পারলেও পরিস্থিতিটাই এমন ছিল যে কোনো কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ রিয়া নয়নের থেকে প্রতিশোধ নেওয়ার জীবনও এবং তার জীবনটা নষ্ট দেওয়ার জন্য এমন নিখুঁত একটি পরিকল্পনা করেছে তা নয়নের মতো গ্রামের একজন সাধারণ ছেলের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। তো যাই হোক, এবার নয়নকে থানায় নিয়ে আসলো আর কারাগারে বন্দি করলো। এরই মাঝে রিয়া তার বান্ধবীদের সাথে সেখান থেকে চলে গেল আর রিয়া চলে গেল তাদের বাসা। আর ইতোমধ্যে রিয়ার বান্ধবীরা কলেজে অপরিচিত সকলের কাছে এই বিষয়ে বলতে লাগলো। কলেজের প্রিন্সিপাল তো এই ঘটনাটি শুনে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। আসলে সে ভাবতেও পারেনি যে নয়নের মতো একটা ভালো ছেলে এমন একটা কাজ করবে। এই ঘটনার প্রায় বেশ কিছুক্ষণ পর নয়নের মামাও জানতে পারলো আর তৎক্ষণাৎ ছেড়ে চলে গেল থানায় গিয়ে পুলিশকে সবকিছু জিজ্ঞাসা করলো এবং তার কাছ থেকে পুরো বিষয়টা জানতে পারলো। এবার নয়নের মামা নয়নকে বলল, সি সি নয়ন, তুই এমন একটা জঘন্য কাজ করতে পারলি? তা আমি কখনো ভাবতেও পারিনি। জানিস তোকে কত বিশ্বাস করতাম আর কত ভালোবাসতাম। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এত খারাপ একটা কাজ করতে পারিস। আরে আমার কথা না হয় বাদই দিলাম, তুই তো তোর বাবা মায়ের কথা একবার হলেও চিন্তা করতে পারতি। তোর বাবা অন্যের জমিতে কাজ করে কত কষ্ট করে তোর পড়ালেখার খরচ চালায়, আর সেই তুই কিনা বাবা মায়ের স্বপ্নকে এভাবে ভেঙে চুরমার করে দিলি। আসলে আজকে তোকে আমার ভাগিনা বলতে লজ্জা হচ্ছে। থাক তুই এখানে, আর আমি গিয়ে তোর বাবা মাকে পুরো বিষয়টা জানিয়ে দিচ্ছি। মামা প্লিজ, তুই মা বাবাকে কিছু বলো না, তাহলে তারা অনেক কষ্ট পাবে। আর আমি চাই না যে তারা আমার এই কথা শুনে কষ্ট পাক। মামা তুমি দেখো গিয়ে রিয়ার বাবাকে বুঝিয়ে কিছু একটা করতে পারো কিনা, কারণ আমি রিয়ার সাথে এমন কোনো খারাপ কাজ করিনি যে আমাকে জেলে থাকতে হবে। আর মামা তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি কখনো এমন কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করা হয়েছে এবং আমাকে ফাঁসানো হয়েছে। আসলে
রিয়া আমার থেকে প্রতিশোধ নিতে চায়, সেই কারণে সে আমার সাথে এমনটি করেছে। তুমি প্লিজ দাও গিয়ে রিয়ার বাবাকে বুঝিয়ে এখানে নিয়ে এসে আমাকে মুক্ত করো। কালকে আমাদের পরীক্ষা, যদি আমি পরীক্ষা না দিতে পারি তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। নয়নের মামা তখন কিছুটা হলেও নয়নের কথা বিশ্বাস করল আর সঙ্গে সঙ্গে চলে গেল রিয়াদের বাড়িতে। বেশ খানিকক্ষণ রিকশায় করে যাওয়ার পর অবশেষে নয়নের মামা পৌঁছে গেল রিয়াদের বাসা। ভেতরে গিয়ে দেখতে পেল রিয়ার বাবা সোফায় বসে পেপার পড়ছে আর চা খাচ্ছে। তখন নয়নের মামা সোজা গিয়ে রিয়ার বাবার পা জড়িয়ে ধরল আর তাকে বলল, ভাই সাহেব, নয়নকে আপনি বাঁচান। আপনার মেয়ের দেয়া মিথ্যা অপবাদে পুলিশ তাকে ধরে নিয়ে জেলখানায় চলে গেছে। আজ বাদে কাল তার পরীক্ষা শুরু হবে। এখন যদি সে জেলখানায় থাকে তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে একটি পরিবারের স্বপ্ন। প্লিজ ভাই সাহেব, একটু দয়া করেন। তখন রিয়ার বাবা নয়নের মামার কাছ থেকে পুরো ঘটনাটা জানল। তৎক্ষণাৎ গাড়ি বের করে নয়নের মামাকে সাথে নিয়ে চলে গেল সোজা থানায়। থানায় গিয়ে পুলিশের কাছ থেকে পুরো বিষয়টা শুনলো সে, আর পুলিশকে বলল, স্যার আপনি ওকে ছেড়ে দিন। ওর বিরুদ্ধে যে মামলা করেছে আর অপবাদ দিয়েছে আমি তার বাবা, তাই ওকে আপনি ছেড়ে দিন। রিয়ার বাবার এমন কথা শুনে পুলিশ তখন তাকে বলল, আচ্ছা শুনুন, আমি কি বলি। আপনার কথায় আমরা ওর বিরুদ্ধে থেকে অভিযোগ মুক্তি করে ওকে জামিন দিতে পারবো না। তবে হ্যাঁ, যে ওর বিরুদ্ধে অভিযোগ করেছে সে যদি অভিযোগ তুলে নেয় তাহলে আমরা তাকে সসম্মানে মুক্তি দিব। আর শুধু মুক্তি দিব না, তাকে ওই মেয়েটির সাথে আইনতভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ করে তবেই মুক্তি দিব। এবার আপনি ডাকুন আপনার মেয়েকে। এবার রিয়ার বাবা ফোন করে রিয়াকে থানায় আসতে বলল। রিয়াও বাবার কথায় আর দেরি না করে সোজা চলে আসতে লাগলো থানার দিকে। আর ওদিকে এতক্ষণ এই ঘটনাটির কথা কলেজ সহ পুরো এরিয়ায় যেন গুলির বেগে ছড়িয়ে পড়েছে। যাই হোক, এবার রিয়া চলে আসলো থানায় আর বাবার কথা অনুযায়ী পুলিশের কাছ থেকে কেস তুলে নিতে চাইলো, কিন্তু পুলিশের দেওয়া শর্তটা সে মানতে রাজি নয়, কারণ পুলিশ তাদেরকে বিয়ে করিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু রিয়া তো কখনোই এমন একটি ছেলেকে তার স্বামী হিসেবে মেনে নিবে না। বাবা, পুলিশ আঙ্কেল এগুলো কি বলছে? আমি কেন এই ছেলেকে বিয়ে করতে যাব? ওর তো কোনো যোগ্যতাই নেই আমাকে বিয়ে করার। রিয়ার বাবা তখন রিয়াকে বুঝালো যে, দেখিয়া তোর সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আর এই বিষয়টা তোদের কলেজ সহ পুরো এরিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন তুই যদি এই ছেলেকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমাদের মান সম্মান আর কিছুই থাকবে না। সে তোকে এই বিয়েটা করতেই হবে। তারপর রিয়া সবটা বুঝলো আর মনে মনে আরো একটি প্ল্যান করলো। আসলে রিয়া ছিল খুব জেদি আর অহংকার, তাই আপাতত তার বাবার কথায় রাজি হলো তাকে বিয়ে করার জন্য। এবার রিয়ার বাবা নয়নের মামা সহ নয়নকে ওর বিয়ের রিয়ার বান্ধবীদের সবাইকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। এবার সন্ধ্যার পর কাজী সাহেবকে ডেকে এনে তাদের বিয়ের কার্য সম্পন্ন করা হলো। এবার বাসর ঘরের ঘটলো আসল কাজ। রিয়ার ঘোপটা দিয়ে বসে আছে বাসর ঘরে। এমন সময় খেয়াল করলো নয়নে আসছে তার কাছে। রুমে এসে দরজাটি লক করে যেই না খাটে বসে রিয়ার ঘোপটা তুলবে, তখনই হঠাৎ করে রিয়া তার গালে কষে একটা থাপ্পড় মেরে তাকে বলল, শালা গরিব ইতর ছোট লোক, তুই কি ভেবেছিস যে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি? তবে শুনে রাখিস, তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা, তুই আমার বাসার চাকর হওয়ারও যোগ্য না। আমি শুধু তোকে এত কিছু করে বিয়ে করেছি তোর জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আর তুই মনে রাখিস, কখনো ভুলেও আমার সামনে এসে স্ত্রীর অধিকার আদায়ের চেষ্টা করবি না, তাহলে ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন। আর এখন তুই সোজা বাসা থেকে বেরিয়ে যা। আমার কাবিনের যে 30 লক্ষ টাকা নিয়ে আয়, সেটা আমাকে দিয়ে তুই আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবি। আর যদি এটা না পারিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে, কথাটা ভালো করে মনে রাখিস। রিয়ার মুখে এমন কথা শুনে রীতিমতো আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম। আসলে আমার সাথে এটা কি হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আমার আগে ভাবা উচিত ছিল যে রিয়ার মতো এমন একটা বড়লোক অহংকারী মেয়ের সাথে বন্ধুত্ব করা। যদি সেদিন তার কথায় সাড়া না দিয়ে বন্ধুত্ব না করতাম তাহলে আজকে হয়তো এই দিনটি দেখতে হতো না। আসলে আমি কখনো বুঝতেও পারিনি যে রিয়া আমাকে বন্ধুত্বের ছলে প্রেমের জালে ফাঁসিয়ে হোটেলে নিয়ে গিয়ে আমাকে বেইজ্জতি করে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারপরে কিনা আমাকে বিয়ে করে, এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিবে। হয়তো এটাই ছিল আমার কপালে। তা না হলে কি আর সেই দিন কলেজে ঢুকতে গিয়ে ওর সাথে এমনভাবে ধাক্কা খাই আর ও কি না আমাকে প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। আসলে হয়তো ভুলটা আমারই ছিল যে এমন একটা মেয়ের চক্করে নিজেকে জড়িয়ে ফেলা। এরপর নয়ন কি আর করবে, সেখান থেকে চলে গেল চোখের পানি মুছতে মুছতে। আসলে এক নিমিষেই নয়নের স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে।
এবার নয়ন সিদ্ধান্ত নিল যে সে গ্রামে চলে যাবে, এই শহরে আর থাকবে না। কারণ এই শহরে থাকলে রিয়া তো তাকে যে করে হোক খুঁজে বের করবে। কারণ রিয়া শুধুমাত্র তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে। তাই নয়ন 30 লক্ষ টাকা কাবিনের বোঝা মাথায় নিয়ে চলে গেল গ্রাম। আর হ্যাঁ, আরেকটি কথা, নয়ন কিন্তু রিয়াকে বিয়ে করার জন্য মোটেও রাজি ছিল না। আসলে রিয়া হোটেল রুমে নয়নের সাথে যা করেছে, কিন্তু পুলিশ তার উল্টোটা বুঝে রিয়ার কথা বিশ্বাস করে এক প্রকার বাধ্য করেছে তাকে বিয়ে করতে। যাই হোক, সেসব কথা এখন আর বলে লাভ নেই। এবার নয়ন চলে গেল গ্রামে তার বাবা মায়ের কাছে। বাড়িতে গিয়ে বাবা মার সাথে দেখা করলো, আর তার মা বাবা তাকে দেখে অনেক খুশি হলো। নয়নের জীবনে যে এমন একটি ঘটনা ঘটে গেছে সে ব্যাপারে তার বাবা মা এখনো তেমন কিছুই জানে না। তো এক পর্যায়ে নয়ন তার বাবাকে বলল, মা বাবা তোমরা ভালো করে শোনো, আমি আর পড়ালেখা করব না। আমি গ্রামে থেকে কোনো একটা কাজ করব, আর কখনো ভুলেও ওই শহরে যাব না। কারণ সবার ভাগ্যে হয়তো শহরে পড়ালেখা করাটা সম্ভব হয় না, আর সেখানকার মানুষও তেমন ভালো নয়। তাই আমি সেখান থেকে চলে এসেছি, দেখি এখন গ্রামে ছোটখাটো একটা ব্যবসা বা কোনো কাজ করতে পারি কিনা। এ কথা বলে নয়ন চলে গেল তার ঘর। ছেলের মুখে এরকম কথা শুনে নয়নের বাবা মা তাকে তেমন কিছু বলল না। তারপর তারা অনেকবার নয়নকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ নেই। তাই তারা এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল যে নয়ন যেটা ভাবছে সেটাই সে করবে। তাই ওকে আর এই বিষয়ে কোনো কথা বলল না তারা। এভাবে কেটে গেল প্রায় বেশ কিছুদিন। এবার নয়ন গ্রামের বাজারে ছোট্ট একটি দোকান নিয়ে শুরু করতে লাগলো তার ব্যবসা। মোটামুটি ভালোই চলছিল তার ব্যবসা বাণিজ্য, আর ভালোভাবে চলছিল তাদের দিন। আস্তে আস্তে সুখের দিন আসতে লাগলো। প্রতিষ্ঠান আগের থেকে অনেক বড় হয়েছে। দেখতে দেখতে এভাবে কেটে গেল প্রায় 6 মাস। একদিন হঠাৎ রিয়ার বাবা প্রশ্ন করলো, আচ্ছা রিয়া, নয়ন যে সেই 6 মাস আগে বাসা থেকে চলে গেছে, ও এখন কোথায় আছে, কি করছে? তুই কি ওর কোনো খোঁজ খবর জানিস? না বাবা, আমি অনেকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, কিন্তু কোথাও কোনো খবর পাইনি। ওর আসলে সেদিন ভুলটা আমারই ছিল, তা না হলে ও এভাবে আমাকে ছেড়ে যেত না। কারণ ওকে এতটা কষ্ট দিয়েছি আর এত অপমান করেছি, সেটা কখনোই আমি ভুলতেও পারবো না। আসলে এই 6 মাসের মধ্যে রিয়া অনেকটা নিজেকে পরিবর্তন করে নিয়েছে। কারণ সে এখন বুঝতে পেরেছে যে জীবনের সঠিক মানুষ একবারই আসে। আসলে 6 মাসের মধ্যে রিয়ার অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু সবাই পূর্বের ঘটনা জেনে তাকে রিজেক্ট করে চলে গেছে। রিয়া তখন এটা ভেবে হতবাক হয়ে পড়েছে যে তার বাবার এত টাকা পয়সা সয় সম্পত্তি থাকার পরেও তাকে কেউ আর এখন বিয়ে করতে চাচ্ছে না। কারণ সবাই জেনে গেছে যে পূর্বে তার একটি বিয়ে হয়েছিল, আর তার স্বামীকে সে অনেক অপমান করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। যাই হোক, এবার রিয়ার বাবা অনেক খোঁজাখুঁজি শুরু করলো এবং রিয়াও অনেক চেষ্টা করলো নয়নের ঠিকানা বের করতে। তারপর হঠাৎ একদিন রিয়ার একটি ছেলের সাথে দেখা হলো, যে কিনা নয়নের বিষয়ে সবকিছু জানতো। আসলে নয়ন আর সে ছিল বেস্ট ফ্রেন্ড। রিয়া তখন তার কাছ থেকে পুরো বিষয়টা জানতে পারলো এবং নয়নের গ্রামের বাড়ির ঠিকানা জানতে পারলো। এরপর রিয়া বাসায় গিয়ে তার বাবাকে সবকিছু বলল, আর আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়লো নয়নদের বাড়ির উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পর ছিল নয়নদের বাড়ি। এরপর একটি সময় চলে আসতো যে সময় রিয়া তার বাবাকে নিয়ে নয়নদের গ্রামে পৌঁছলো। গ্রামে পৌঁছাতে প্রথমে পরে একটি বাজার, আর সেই বাজারে ছিল নয়নের দোকান আর ব্যবসা প্রতিষ্ঠান। তো নয়ন হঠাৎ খেয়াল করলো যে রিয়া আর তার বাবা তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে তাদের গাড়ি নিয়ে। নয়ন মনে মনে কিছুটা আন্দাজ করতে পারলো যে তারা হয়তো তার খোঁজেই গ্রামে এসেছে। এবার নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে সোজা তাদের বাড়িতে চলে আসলো। নয়নের এভাবে তাড়াহুড়ো করে বাড়িতে আসা দেখে নয়নের বাবা অনেক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা নয়ন, কোনো সমস্যা হয়েছে কিনা যে তুই এভাবে তাড়াহুড়ো করে বাড়িতে আসলি? না বাবা, আসলে তেমন কোনো সমস্যা হয়নি। তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি অন্য একটি কারণে। সেই কারণটি তোমরা একটু পরেই হয়তো দেখতে পাবে। আমার এরকম কথা শুনে মা চলে আসলো এখানে, মা বাবা দুজনে এখন আমার সামনে। আর এরই মাঝে হঠাৎ খেয়াল করলাম যে রিয়া আর তার বাবা এসেছে আমাদের বাড়িতে। আর আমি জানি যে রিয়া তার কাবিনের 30 লক্ষ টাকা নিতে এসেছে এখানে, তা না হলে সে কখনো এখানে আসতো না। তো এরই মাঝে রিয়াকে আর তার বাবাকে দেখতে পেয়ে বাবা আমাকে জিজ্ঞাসা করলো, নয়ন, এরা কারা? বাবার কথায় কোনো জবাব না দিয়ে আমি বললাম, বাবা, কিছুদিন আগে যে তোমাকে 30 লক্ষ টাকা দিয়েছি সেই টাকাটা একটু নিয়ে আসো এখন। বাবা চলে গেল টাকা আনতে, আর আমি রিয়াকে বললাম, আমি খুব ভালো করে জানি তুমি কেন এখানে এসেছো। একটু অপেক্ষা করো, তোমার টাকা তুমি ঠিকই পেয়ে যাবে, আর সাথে ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে। একটু পর দেখতে পেলাম
বাবা টাকার ব্যাগটা নিয়ে আসলো আর আমার হাতে দিল। তখন আমি টাকার ব্যাগটা নিয়ে রিয়ার হাতে ধরিয়ে দিলাম আর ডিভোর্স লেটারটা দিয়ে বললাম, আজ থেকে তোমার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। যদিও এর আগেও কোনো সম্পর্ক ছিল না, তবুও বিয়ে নামক একটা শব্দ ছিল। যাই হোক, এই নাও তোমার কাবিনের 30 লক্ষ টাকা, আর এটা হলো ডিভোর্স লেটার। এখানে আমার সিগনেচার করা আছে, আর তুমি সিগনেচার করে কাবিনের টাকাটা গুনে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। আর হ্যাঁ, এখন মুক্ত। প্লিজ তুমি এখান থেকে চলে গিয়ে আমাকে মুক্তি দাও, তাহলে আমি খুশি হব। নয়নের বাবা মা এবং রিয়ার বাবা সকলেই তাকিয়ে দেখছে। নয়নের কাণ্ড আসলে রিয়ার বাবা সবকিছু জানলেও নয়নের বাবা মা কিন্তু এখনো কিছুই জানে না, তারা শুধু দেখেই যাচ্ছে। তোর রিয়ার বাবার মুখে কোনো কথাই নেই, কারণ সে তো জানে রিয়া তার সাথে কত খারাপ ব্যবহার করেছে। রিয়া তখন কাবিনের টাকার ব্যাগ নিচে ফেলে দিল আর ডিভোর্স লেটারটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। রিয়ার এমনটা করা দেখে নয়ন তাকে বলল, কি করলে তুমি এটা? ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেললে কেন? আসলে তুমি কি চাও বলো তো? আমাকে কি একটুও শান্তিতে থাকতে দিবে না? নয়ন, আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু না। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এতদিনে বুঝতে পেরেছি যে টাকা থাকলে জীবনের সবকিছু পাওয়া সম্ভব নয়, আর টাকা পয়সা এইসব ভালোবাসার কাছে সবই তুচ্ছ। নয়ন, এতদিনে আমি বুঝতে পেরেছি যে তুমি আমার একমাত্র যোগ্য জীবনসঙ্গী, কারণ তোমার চোখে আমার প্রতি যে ভালোবাসাটা দেখেছি সেটা পৃথিবীর আর কারো চোখে আমি দেখিনি। আর হ্যাঁ, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এত খারাপ ব্যবহার করেছি, তোমাকে এত অপমান করেছি যা ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। প্লিজ তবুও আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, আর তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও প্লিজ। নয়ন, শোনো রিয়া, তোমার জন্য আমার মনে কোনো মায়া, দয়া আর ভালোবাসা কোনো কিছুই নেই, কারণ তুমি আমাকে এত অপমান করেছো যা আমি কখনো ভুলতেও পারবো না। সো এসব কথা এখন আর আমাকে বলে কোনো লাভ নেই। তুমি যেটা চেয়েছিলে তোমাকে আমি সেটাই ফিরিয়ে দিয়েছি, তাই এখন আর এখানে এক মুহূর্ত দেরি না করে তুমি চলে যাও তোমার জায়গায়। প্লিজ নয়ন, তুমি আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। আর হ্যাঁ, তুমি যদি আমাকে ভালোবাসতে নাই পারো তাহলে আমাকে গলা টিপে শেষ করে ফেলো, কারণ আমি তোমার স্ত্রী না হয়ে বেঁচে থাকতে পারলে এই জীবন আর রাখবো না। নয়ন তখন কি করবে তা বুঝে উঠতে পারছে না, কারণ সে এখনো চিন্তায় আছে যে এটাও যদি রিয়ার কোনো মিথ্যে প্রতারণা হয় তাহলে তো সে আবারও হেরে যাবে। কিন্তু তৎক্ষণাৎ নয়ন একটা জিনিস খেয়াল করলো যে রিয়ার চোখে এমন কান্নার আর আকুতি মিনতির পানি যেটা আগে কখনো সে দেখে। এবার রিয়ার বাবা গিয়ে নয়নের বাবা মাকে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বলল। নয়নের বাবা মা বিষয়টা প্রথমে মেনে নিতে চায়, কিন্তু এক পর্যায়ে রিয়ার বাবার অনুরোধে আর রিয়ার এমন কান্নাকাটি দেখে নয়নের বাবা মা যে রিয়াকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিল। আর তখন নয়ন তাদেরকে বলল, বাবা মা, তোমরা জানো না এই মেয়ে কত বড় প্রতারক। সে আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে আমার পড়ালেখাটা ধ্বংস করে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে সেদিন গ্রামে চলে এসেছিলাম। নয়নের বাবা এতক্ষণে পুরো বিষয়টা জেনে গেছে। তখন নয়নকে থামিয়ে দিল আর বলল, শোন নয়ন, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই আমি চাই যে তুই সবকিছু ভুলে রিয়াকে স্ত্রী হিসেবে মেনে নি আর সুখে শান্তিতে সংসারটা করতে থাক। ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কি আর করব, তখন আমি আর কিছু বলতে পারলাম না। যাই হোক, সব কিছু ভুলে গিয়ে রিয়াকে আপন করে নিলাম। নয়নের বাবা তখন বলল, নয়নকে তোদের বিয়ে তো আমরা নিজ চোখে দেখিনি, তাই আবারও আমাদের সামনে তোদের দুজনের বিয়ে হবে। এবার রিয়ার বাবা ও নয়নের মা বাবা সকলে মিলে নয়ন আর রিয়ার আবারও বিয়ের ব্যবস্থা করলো। এবার খুব ধুমধাম করে তাদের বিয়ে হবে। নয়নদের পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং আশপাশের কয়েক গ্রামের মানুষ সহ সবাইকে দাওয়াত করা হয়েছে। অনেক ধুমধাম করে এবং অনেক সুন্দরভাবে তাদের বিয়ে কার্য এবার সম্পূর্ণ হলো। বিয়ে শেষ। এবার রাত্রিবেলা বাসর ঘরে গিয়ে বসলো আর ঘোমটাটা তুলে বলল, আজকেও কি আমাকে অপমান করবে, নাকি আমাকে আজকে ভালোবাসবে? এটা বলতেই দেখতে পেলাম রিয়া আমার গলা জড়িয়ে ধরে আমাকে বিছানায় শুইয়ে দিল আর আমার উপরে বসে আমাকে বলল, না,
আজকে আর তোমাকে কোনো অপমান করব না, তবে তোমার ঘাড়ে চড়ে তোমার ঘাড় মটকাবো, আর আমার ভালোবাসার চাদরে তোমাকে জড়িয়ে সারা জীবন রাখবো। এরপর রিয়া আমাকে সর্বোচ্চ পরশ দিয়ে আদর করতে লাগলো। আর এরপর কি হয়েছে সেটা আপনাদের বলতে পারবো না। ওই যে দেখেন লিজেন্ডরা ইতিমধ্যেই বুঝে গেছে। এভাবে সারা রাত দুজনের আদর ভালোবাসার বিনিময়ের মাধ্যমে তাদের জীবনের যত অপূর্ণ ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল সবকিছু পরিপূর্ণ হলো। এরপর কিছুদিন পর রিয়ার বাবা চলে গেল সেখান থেকে, এবং রিয়া তার শ্বশুর বাড়িতে তার স্বামী সহ শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আর ভালোবাসা আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত করবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।